আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রথমে একটি ক্লাসে উপস্থিত হলাম, সেটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা খুবই একটি কমন টপিক এবং খুবই মজাদার একটা টপিক, খুবই ছোট একটা টপিক। হ্যাঁ, একটা কনসেপচুয়াল একটা টপিক আর কি। তো এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে, এখান থেকে সংজ্ঞামূলক প্রশ্ন আসে এইচএসসিতে, এমসিকিউ আসে, খুব কম আসে। হ্যাঁ, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটা দেখা গেছে তোমার কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় এই তড়িৎ ঋণাত্মকতাটা কাজে লাগে, বোঝার ক্ষেত্রে কাজে লাগে। মানে এটা তুমি যদি বুঝো তাহলে অন্য টপিকগুলো তুমি বুঝতে তোমার জন্য সহজ হবে এটার সাহায্যে। ঠিক আছে, যার কারণে এটা পড়া গুরুত্বপূর্ণ। এটা পড়া গুরুত্বপূর্ণ বলতে কি, এটা তোমার জানতেই হবে। এটা এসএসসি তেও ছিল, এইচএসসি তোমার এটা করতে হবে, অ্যাডমিশনও এটা তোমার জানতে হবে, বুঝতে হবে এই টপিকটা। এটা হচ্ছে মূলত বোঝার জন্য, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তো এটা বোঝার জন্য তোমার কিছু জিনিস মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যে মান, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ করতে হবে পাউলিং স্কেল থেকে। আর তার আগে আমরা বুঝে নিই তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। আমি এখানে সংজ্ঞাটা লিখি নেই। সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি এখানে লিখি, অসুবিধা নাই। সেটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় না না না, তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে গ্যাসীয় অবস্থায় না। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা হচ্ছে যে যদি কোনো মৌল অপর কোনো মৌলের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ, সোজা বাংলায়, যখন কোনো মৌল যৌগ গঠন করে তখন যৌগের ভিতরে যে ইলেকট্রন থাকে তোমার বন্ধন ইলেকট্রন, সেই বন্ধন ইলেকট্রনকে কোনো একটা মৌল দ্বারা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর সংজ্ঞাটা তুমি যেভাবে লেখো, মানে এই সংজ্ঞাটা তুমি যেভাবে লেখো, শুধু মেন কনসেপ্টটা ঠিক থাকতে হবে যে মৌল যৌগ গঠন করছে এবং বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই প্রক্রিয়াটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আর আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তড়িৎ ঋণাত্মকতা কিরকম। সবচেয়ে কমন এক্সাম্পল যেটা সবাই দেয়, সেটা হচ্ছে যে H2O, এবং এটা দিয়ে বোঝা সহজ। আসলে তুমি যদি দেখো যে এরকম থাকে, এরকম, ঠিক আছে। তো এখানে দুটো ইলেকট্রন থাকে, এখানে দুটো ইলেকট্রন থাকে, ঠিক আছে, খালি। আর এখানে বন্ধনের এখানে একটু ইলেকট্রন, এখানে ইলেকট্রন, ঠিক আছে। হাইড্রোজেনের একটা, আর এখানে অক্সিজেনের 6টা ইলেকট্রন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন ইলেকট্রন, দুইটা অক্সিজেনের অষ্টক পূর্ণ, হাইড্রোজেনের দ্বিতীয় পূর্ণ আর কি। এখন দেখা গেছে কি যে বন্ধনে তোমার তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেন কি করে, অক্সিজেন দেখা গেছে যে তোমার এই যে বন্ধন যুগলের ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটা করার কারণে হচ্ছে কি, সেই আকর্ষণটা করার কারণেই তোমার এই যে তড়িৎ ঋণাত্মকতার কারণে আকর্ষণটা করে, এবং আকর্ষণ করার কারণে কি হয়েছে, তোমার এই ইলেকট্রন গুলা অক্সিজেনের পাশে চলে আসে। এভাবে দেখা গেছে তোমার এটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা মূলত, ঠিক আছে। যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করতেছে, এবং এই বন্ধনটা হচ্ছে। এখানে আরেকটা বন্ধন হয় হাইড্রোজেন বন্ধন, সেটা হচ্ছে যে পানির সাথে পানি, মানে এটার সাথে আরেকটা এরকম। এর কারণে আসলে তোমার পানি আসলে তরল হয়, নাহলে কিন্তু পানি তরল হইতো না, পানি দেখা গেছে বাষ্প থাকতো, আর আমাদের পানি খাওয়া লাগতো না, ঠিক আছে। যাই হোক, এখন তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ করতে হবে। এই মানগুলো মুখস্থ করতে, মানগুলো জানতে হবে। এবং এই মান, যেমন যে আমরা পানির উদাহরণ দিলাম, যে অক্সিজেনের 3.5 এবং হাইড্রোজেনের হচ্ছে তোমার হাইড্রোজেনের সম্ভবত 1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 1 না হাইড্রোজেনের সম্ভবত 1ই হবে যতটুকু জানি আমি। তো হাইড্রোজেনের 1, তো লিথিয়ামের 1, বেরিলিয়ামের 1.5,
বোরনের 2, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। মানে দেখা গেছে ও যখন কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে যৌগ গঠন করে, ও দেখে খুব জোরে নিজে থেকে আকর্ষণ করে, সবচেয়ে বেশি, আর কোনো মৌল এটা পারে না হওয়ার মতো। আর এই যে হিলিয়াম আর নিয়ন বা নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু ওদের দ্বারের কাছে নেই। ওরা মানে ভালো না মন্দ না, ওরা দেখা গেছে নিজের মতো, ইলেকট্রনের কোনো চাহিদা নাই, ইলেকট্রন দেও না নেও না, কোনো তড়িৎ ঋণাত্মকতা নাই, মানে শূন্য আর কি। ঠিক আছে। আর এখানে সোডিয়ামের 0.9, ম্যাগনেসিয়ামের 1.2, সিলিকনের 1.8, ফসফরাসের 2.2, সালফারের 2.5, ক্লোরিনের 3। এখন সেগুলো মনে রাখতে হবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। সবগুলো মনে রাখার দরকার নাই, আমি বলবো মনে রেখো না। হাইড্রোজেনেরটা মনে রাখো 1, লিথিয়ামেরটা মনে রাখো 1, তারপর কার্বনেরটা মনে রাখো 2.5, এটা সহজ, সিরিয়াল আছে দেখো। নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5 আর ফ্লোরিনের 4, এগুলো মনে রাখো। এখানে দেখো সিরিয়াল আছে, লিথিয়ামের 1, বেরিলিয়ামের 1.5, 0.5 করে বাড়তেছে। আর এখান থেকে মনে রাখো সোডিয়ামেরটা মনে রাখতে পারো 0.9, আর এখানে ক্লোরিনেরটা মনে রাখো 3, আর সালফারটা মনে রাখতে পারো 2.5। আর দরকার নেই, এটা মনে রাখলে হয়ে যায় ইন্টারমিডিয়েটে, আর দরকার নেই। আর এগুলো মনে রাখতে হবে। এরপরে যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং এই তড়িৎ ঋণাত্মকতার কারণে বিভিন্ন মৌলের ভিতরে অনেক তোমার কনসেপচুয়াল বিষয় থাকে, যেগুলা সামনে বুঝবা। তো এখান থেকে আর তেমন কিছু নাই। তড়িৎ ঋণাত্মকতা বিষয় আশা করি বুঝতে পারছো। ও হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে উপর থেকে নিচে গেলে সেম বিষয়, উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। বাদ বাকি সব তড়িৎ ঋণাত্মকতা বলো, তারপরে ইলেকট্রন আসক্তি বলো, এবং আয়নীকরণ শক্তি সব বৃদ্ধি পায়। তো উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পায়, এবং এদিক বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তো উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাচ্ছে, এবং বাম থেকে ডানে গেলে প্রসারণের বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। দেখতেই পাচ্ছেন বাম থেকে ডানে যাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, উপর থেকে নিচে নামতেছে হ্রাস পাচ্ছে, উপর থেকে হ্রাস পাচ্ছে। এই হচ্ছে মেইন কনসেপচুয়াল বিষয়, এটুকু বুঝতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। এবং সামনে তোমাদের কোন ধরনের ভিডিও বা কোন টপিক তোমাদের প্রয়োজন সেটা জানাবা, কমেন্টে জানাবা, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।